বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি ওড়াচ্ছিলাম বিট্টুর সাথে। বিট্টু হঠাৎই বলল, ভাই সন্তু, এবার চল একটু বসে হাওয়া খাই ভাই। ঘুড়ি ওড়াতে গিয়ে তো একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম রে। ও বাবা, কি গরমটাই না পড়েছে। ঘুড়ির সুতোটা গুটি নিলাম আস্তে আস্তে। আকাশের দিকে তাকাতেই দেখলাম ঘন কালো মেঘ করে এসেছে। তাই দেখে বিট্টুকে উৎসাহ দিতে বললাম, বিট্টু, মনে হচ্ছে বৃষ্টি হবে, বুঝলি? উফ রে, তাই যেন হয়। তোর মুখে ঝুড়ি ঝুড়ি মিষ্টি পড়ুক। আয় ভাই, বস। কিছুক্ষণেই বৃষ্টি শুরু হলো। তাড়াতাড়ি সামনের একটা ছাউনিতে আশ্রয় নিলাম দুজনে। হঠাৎ মনে পড়লো ছাতা আনিনি। সেটা বললাম বিট্টুকে। এই ছাতা তো নেই, কি করে বাড়ি ফিরবো রে? আরে বাড়ি ফেরার কি দরকার, চল না সোনা জেঠুর বাড়িতে যাই। এই বৃষ্টির দিনে বেশ একটা ভূতের গল্প শুনে আসা যাবে। ওই দেখ, জেঠুর বাড়ির দরজাটাও খোলা আছে, বোধহয় আমাদের জন্যেই। কিন্তু মা যে চিন্তা করবে। আচ্ছা, এমনিতেও তো এই বৃষ্টিতে ভিজে নিশ্চয়ই আমরা ফিরবো না। এখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য তো অপেক্ষা করব। তার চেয়ে সামনে জেঠুর বাড়িতে একটা আশ্রয়ও হবে, আর সাথে একটা বেশ জম্পেশ গল্পও হবে। কি বলিস? ঠিক আছে, চল তাহলে যাওয়াই যাক। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার বিপরীতেই ছিল সতীনাথ গাঙ্গুলি ওরফে সোনা জেঠুর বাড়ি। ছাউনি থেকে কয়েক পা দৌড়েই আমরা ঢুকে পড়লাম সেখানে। আর গিয়েই ডাক দিল বিট্টু, সোনা জেঠু, ও সোনা জেঠু, তুমি কোথায় গো? সোনা জেঠু। দোতলার সিঁড়ি বেয়ে নেমে এলেন 50 অনূর্ধ্ব সতীনাথ গাঙ্গুলি ওরফে আমাদের সোনা জেঠু। অবিবাহিত, একাই থাকেন, গ্রামের প্রাইমারি স্কুলে অঙ্ক পড়ান। এমনিতে ভারী মজার মানুষ, আর গল্প বলতে খুব ভালোবাসেন। তাই সবাই আদর করে ওনাকে সোনা জেঠু বলে ডাকি। আমাদের দেখে ভুরু কুঁচকে তিনি জিজ্ঞেস করলেন, আরে বিট্টু, সন্তু, তোরা এই বৃষ্টিতে এখানে কি ব্যাপার? আরে আমরা তো এখানে ঘুড়ি উড়াতে এসেছিলাম গো, আর অসময়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির আবার সময় অসময়, জাগে তোরা তো ভিজেই গেছিস। চল ঘরে গিয়ে জামা পাল্টে নিবি। তোমার জামা আমাদের হবে নাকি গো? আরে বাবা, খুব হবে, দুটোতেই যা লম্বা হয়েছিস। চল চল, আর দেরি করিস না, শেষে ঠান্ডা লেগে গেলে আর রক্ষে নেই। ঘরে নিয়ে গিয়ে সোনা জেঠু তার দুটো পাঞ্জাবি দিলেন আমাদের দুজনকে, আর বললেন, একটু নয় ঢিলেই হবে, যা পরে নে তাড়াতাড়ি। আর কোনো কথা না বলে আমরা পাঞ্জাবি পরে নিলাম। বাহ, খুব সুন্দর লাগছে রে তোদের। এবার কথাটা পারলাম আমি। সোনা জেঠু, বলছি কি, বাইরে এত বৃষ্টি পড়ছে, একটা ভালো ভূতের গল্প বলো না গো। কি ভূতের গল্প? সে তো বাচ্চারা শোনে রে। তোরা তো উচ্চ মাধ্যমিক দিবি এবার। তাতে কি, তোমার ঝুলিতে যা দারুণ দারুণ সব গল্প আছে না, আমরা কেন, আমাদের মা বাবারাই শুনতে চাইবে বারবার। ও জেঠু, বলো না, বলো না একটা গল্প। আচ্ছা বেশ বেশ বেশ, সামনে তো দুর্গা পুজো, তোদের তাহলে একটা পুজোর আঙ্গিকেই গ্রাম বাংলার ভূতের গল্প বলি, শোন। বাহ, জমে যাবে জেঠু, বলো বলো। আচ্ছা সোনা জেঠু, তাহলে ওই বাইরের ওই বড় গোল বারান্দায় গিয়ে বসা যাক না, কি বলো? গল্প শুনতে শুনতে বৃষ্টিও দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তাই হোক। আমরা গোল বারান্দায় মাদুর পেতে জমিয়ে বসতেই আমাদের প্রিয় সোনা জেঠু গল্প বলতে শুরু করলেন। সায়ন আর অভি খুব ভালো বন্ধু, ঠিক তোদেরই মতো। সে বছর কলেজে পুজোর ছুটি পড়তেই ওরা ঠিক করলো সায়নের মামা বাড়ি কোচবিহারে যাবে। ওখানে প্রতিবারের মতো এবারেও মহা সমারোহে দুর্গা পুজো হচ্ছে। আর সায়নের মামা বাড়ির পুজো মানেই জমিয়ে আনন্দ আর খাওয়া দাওয়া। তবে প্রতিবার সায়ন যেতে পারে না। প্রায় 5 বছর পর মুখার্জি বাড়ির পুজোয় আবার সামিল হতে চলেছে সে। কোচবিহারের একটা ছোট্ট গ্রাম কালীগঞ্জ, আর সেখানেই সায়নের মামার বাড়ি। সায়নের মায়েরা এক ভাই এক বোন, অর্থাৎ একমাত্র মামার বাড়িতে যাচ্ছে সায়ন, যেখানে স্বভাবতই আদর একটু বেশি পায় সে। সায়নের দাদু দিদা অনেক আগেই গত হয়েছেন, তাই মামাবাড়িতে ভালোবাসার মানুষ বলতে কেবল দুজনই,
সায়নের মামা সমীর মুখার্জি আর মামি মহুয়া মুখার্জি, আর যারা 10 বছরেও নিঃসন্তান। তাই হয়তো সায়নকে তারা একটু বেশি ভালোবাসেন। আর সেই ভালোবাসার টানেই সায়ন সুযোগ পেলেই ছুটে যায় তার মামা বাড়ি, মানে কালীগঞ্জ। এদিকে অভিকও ভীষণ খুশি, কারণ কোনোদিনও গ্রামের পুজো সে দেখেন, আবার কোচবিহারে দুর্গাপুজো বিখ্যাত এটাও সে শুনেছিল। তাই তার আগ্রহ ছিল তুঙ্গে। তাই সায়ন তাকে কালীগঞ্জে যাবার কথা বলতেই এক কথাতেই একেবারে রাজি হয়ে যায় সে। চতুর্থীর দিন সকালের ট্রেনেই সায়ন আর অভিক রওনা দিল কালীগঞ্জের উদ্দেশ্যে। সন্ধ্যাতেই পৌঁছানোর কথা, কিন্তু ট্রেন লেট থাকায় পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেল। কাজেই লোকাল ট্রেনে কালীগঞ্জের নিকটবর্তী স্টেশনে যাওয়ার লাস্ট ট্রেন বেরিয়ে গেছে। অগত্যা নিউ কোচবিহার স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে সরাসরি কালীগঞ্জ যাওয়ার চেষ্টা করলো ওরা, কিন্তু রাস্তা খারাপের জন্য বাস কালীগঞ্জের বেশ কিছুটা আগে থেকে অন্য রাস্তা ধরল। কালীগঞ্জ ছোট্ট গ্রাম, ওই স্টপেজে অন্য কেউ নামানোর ছিল না, ফলে ওদের দুজনের কথা কেউ শুনল না। অগত্যা দুজনে বাস থেকে নেমে পড়তে বাধ্য হলো। বাইরে তখন একটাও টোটো বা রিক্সা ছিল না। চিন্তায় পড়ে গেল দুজনে। অভিক একরকম বিরক্ত হয়ে বলে উঠল, ওফ, তোকে বলেছিলাম সায়ন, আজ রাতের ট্রেনে চল, কাল সকালে পৌঁছে যেতাম। শুনলি না? এবার দেখ কি করবি। আরে এত ভাবছিস কেন? এইসব আমার চেনা জায়গা, বুঝলি? অত ভয়ের কিছু নেই। আরে টোটো না পাই, নৌকা তো পাবো। কি এত রাতে নৌকা পাবি? পাগল টাগল হয়েছিস নাকি? আরে এখানে 9:30 পর্যন্ত নৌকা চলে, আমি জানি। অভিক আর কিছু বলল না। সামনেই ফেরিঘাট ছিল, সেখানে একটা নৌকা ঘাটে বাঁধা ছিল, কিন্তু মাঝি ছিল না। সেই দেখে সায়ন বলল, ওই দেখ নৌকা। বিশ্বাস হলো তো আমার কথা? আরে গাধা, নৌকা বাঁধা আছে, মাঝির তো দেখা নেই। হ্যাঁ তাই তো। এদিকে ঘাটে একটাও লোকও তো নেই দেখছি। এরকম তো আগে হতো না। 9টা পর্যন্ত এখানে লোকের ভিড় থাকতো, আর এই পুজোর সময় তো একেবারে জমজমাট থাকতো এই জায়গা। আচ্ছা, এবার কি করব সেটা ভাব। মামার বাড়ি পৌঁছাবি কি করে? ওদের কথার মাঝেই কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কালীগঞ্জ যাবেন নাকি গো বাবু? দুজনেই চমকে তাকিয়ে দেখল একজন মাঝবয়স্ক লোক নৌকার সামনে দাঁড়িয়ে আছে। তার মাথায় অল্প চুল, গালে কাঁচা পাকা দাড়ি, পরনে একটা ছেঁড়া ফাটা জামা আর লুঙ্গি। কোনো উত্তর না পেয়ে সে আবারও জিজ্ঞাসা করল, বলছি আপনারা কি কালীগঞ্জ যাবেন বলেই কি নৌকা খুঁজছেন বাবুরা? হ্যাঁ, আমরা ওই জন্যই। কিন্তু আপনি কোত্থেকে এলেন? মানে আপনাকে তো ঠিক। আমি তো এখানেই ছিলাম, আপনারা হয়তো আমাকে খেয়াল করেননি। ও তাই হবে হয়তো। ঠিক আছে, আপনি যাবেন তো কালীগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। আচ্ছা বেশ, চল অভিক। নৌকা চলতে লাগলো জল কেটে কেটে। জলের ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসতে লাগলো। চতুর্থীর এক ফালি চাঁদের প্রতিবিম্ব জলে নৌকার সাথে সাথে চলতে লাগলো যেন। সায়ন আর অভিক তাই দেখে মুগ্ধ হচ্ছিল। এমন সময় মাঝি জিজ্ঞাসা করল, বাবুরা, আপনারা তো মনে হচ্ছে কলকাতা থেকে এইছেন। তা এই পুজোর সময় কলকাতার পুজো ছেড়ে তা এইখানে কি ব্যাপার? আসলে কালীগঞ্জে আমার মামার বাড়ি, আর মামার বাড়িতে দুর্গাপুজো হয়, তাই এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাই বলেন। তা আপনার মামার বাড়িটা ঠিক কোথায়? মানে কালীগঞ্জেই থাকি তো, হয়তো চিনে থাকতে পারি। হ্যাঁ নিশ্চয়ই চিনবেন, আমার মামার নাম সমীর মুখার্জি। ওখানে মুখার্জি বাড়ির পুজো খুব বিখ্যাত। ও আচ্ছা, মুখার্জি বাড়ির পুজো যাচ্ছেন?
তা তা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলছি যে আর কত দূর? এই তো এসেই গেছি প্রায়, আর ওই মিনিট 5 মতন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো জনপ্রাণীর দেখা নেই। সামনের একটা জঙ্গল দেখা যাচ্ছিল, আর ওখান থেকে ঝিঁঝি পোকার ডাক আসছিল। অভিক তখন মাঝিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, ওই জঙ্গলে কি কোনো হিংস্র প্রাণী আছে? হ্যাঁ, আছেই তো। বুনো হাতি আছে, কাঠুরেরা অনেকবারই ওদের কবলে পড়েছে, তবে প্রাণ হানি হয়নি। হাতি ছাড়া আর কিছু? আর কি থাকলে আপনি খুশি হবেন বাবু? না, সেটা না, আসলে ওদিকটা দেখলেই না গাটা কেমন ছমছম করছে। তাহলে দেখছেন কেন? কি দেখতে কি দেখবেন তার কোনো ঠিক নেই, কিন্তু কারণ ওই জঙ্গলে কি? আপনি থেমে গেলেন কেন? কি আছে ওখানে? আসলে এই নদীতে অনেক ঘটনাই ঘটেছে, তাই ওই জঙ্গল নিয়েও অনেক রটনা আছে। তবে যা রটে তার কিছুটা তো। কি রটনা আছে বলুন না, আমি জানতে চাই। হ্যাঁ ভাই, থাম না, এসব কি নিয়ে পড়লি? আরে না রে, আমার জাস্ট একটু জানতে ইচ্ছা করছে। তোর করছে না? না, একেবারেই না। আমি মামার বাড়ি দুর্গাপুজোয় আনন্দ করতে এসেছি, এইটুকুই আমার কাছে যথেষ্ট। আর কিছু জেনে কি হবে? তবে সায়ন, আমার তো ভাই না জানা অবধি শান্তি হবে না। ও মাঝি কাকা, আরে তুমি বলোই না, ওই নদীতে কি ঘটনা ঘটেছে, আর ওই জঙ্গলে বা কি রহস্য লুকিয়ে আছে? মাঝি কিছু বলতে যাবে, তার আগেই অভিক চিৎকার করে বলে উঠল, ও বাবা, এটা কি দেখলাম? ওই ঘাট থেকে একজন মহিলা জলে ঝাঁপ দিল যে। হ্যাঁ, কি বলছিস তুই? আরে হ্যাঁ রে, আমি স্পষ্ট দেখলাম। মাঝি কাকা, তুমি তো সাঁতার জানো নিশ্চয়ই, মেয়েটাকে বাঁচাতে হবে, যাও ওকে বাঁচাও। কাকে বাঁচাবে বাবু? যে বেঁচে থাকে তাকে বাঁচানো যায়। মানে কি বলতে চাইছো তুমি? মানে ওই মহিলা যাকে তুমি দেখলে, সে অনেক আগেই মারা গেছে গো। ওর অশরীরী আত্মা এই নদী আর এই জঙ্গলের চারপাশেই ঘুরে বেড়ায় এখন। কথাটা শুনে হাড় হিম হয়ে গেল অভিক আর সায়নের। তবে সায়ন বিষয়টা উড়িয়ে দিতে চাইল। আচ্ছা, এইসব প্রসঙ্গ এখন থাক না, আমরা চলেই তো এসেছি, তাই না মাঝি কাকা? হ্যাঁ, ওই তো কালীগঞ্জের ঘাট দেখা যাচ্ছে। উফ, বাঁচলাম। আর চিন্তা নেই অভিক, আমরা এখন সেফ। সায়ন, তুই বিষয়টা এত স্বাভাবিকভাবে নিলি কি করে? আমি স্পষ্ট কাউকে নদীতে ঝাঁপাতে দেখলাম, আর মাঝি কাকা বলছে ওটা কোনো মানুষ নয়, অশরীরী। এসব শোনার পর তুই স্বাভাবিক থাকলেও আমি থাকতে পারছি না। সরি মাঝি কাকা, আমাকে বলো কে ছিল ওই মহিলা, আর আর সত্যি কি ওর মানুষ নয়? ও মানুষ হলে কি আমি ওকে ডুবতে দেখেও বসে বসে নৌকা চালাতাম গো? এতক্ষণ তোকে ছুটে যেতাম বাঁচাতে। পুরো বিষয়টা আমি জানতে চাই মাঝি কাকা। কেন ওই মহিলা, মানে মানে কবে হয়েছিল এসব, আর কিভাবে, কেন? আমার মনে হচ্ছে আপনি সবটাই জানেন। হ্যাঁ, সত্যি জানি। এই নদী আর জঙ্গলকে ঘিরে যে আতঙ্ক আছে তার নেপথ্যে সমস্ত ঘটনাই আমার জানা। তবে তোমাদের ঘাট এসে গেছে গো বাবু, আর অনেক রাতও হয়ে গেছে। তুই আমি বলি কি, আজ বাড়ি যাও, পরে না হয় দেখা হলে সব বলবো খন। হ্যাঁ কাকা, আমিও তো সেটাই বলছি। এখন বাড়ি চলো ভিক, এমনিতে যথেষ্ট রাত হয়েছে, আমাদের ফোনে নেটওয়ার্কও নেই, মামারা ফোন করলেও পাবে না, হয়তো চিন্তা করছে। কিন্তু আমি যা দেখলাম তা যে ভুলতে পারছি না, তাই সবটা জানা না অবধি আমি শান্তি পাবো না। শান্তি পাবোই বা কি করে? হ্যাঁ, ঘাটে নৌকাটা বেঁধে মাঝি বলল, আমি তোমাকে একদিন সবটা ঠিকই বলবো গো। এই মৃদুল মাঝির জীবন দিয়েও কথার দাম রাখতে জানে গো দাদা বাবুরা। তাই যখন কথা দিলাম তখন অবশ্যই তোমাকে একদিন সবটা বলবো। এখন ফিরে যাও দাদা বাবু, মামা মামির আর চিন্তা বাড়িও না। কিন্তু তুমি বলতে চাইলেও পরে যদি আর দেখা না হয়? তোমার সাথে যে আমার দেখা হবেই বাবু,
কারণ তোমাকে যে স্বয়ং গৌরীমা দেখা দিয়েছে এর কিছু তো কারণ আছে। গৌরীমা? সে কে? সময় হলে জানতে পারবে গো বাবু, এখন আসি। সায়ন বিষয়টাকে আবারও এড়িয়ে যেতে চাইল। তাড়াতাড়ি নৌকা থেকে নেমে বলল, আচ্ছা অভিক, তুই কি নৌকা থেকে নামবি না নাকি? আরে বলছি দেরি হচ্ছে। অভিক আর কিছু না বলে এবার নৌকা থেকে নামল। সায়ন মৃদুল মাঝিকে জিজ্ঞাসা করল, কত ভাড়া গো কাকা? দুজনের ওই 10-10 করে 20 টাকা দাও। এমনি তো 5 টাকা ভাড়া আছে, কিন্তু বেশি রাত হলে 10 টাকা করেই নিই আমি। অভিক মৃদুল মাঝিকে বলে উঠল, কাকা, তোমার মোবাইল নেই? না গো বাবু, ওই সব রাখি না। আসলে একা মানুষ তো, তাই প্রয়োজনও পড়ে না। সায়ন মৃদুল মাঝিকে তাড়াতাড়ি টাকাটা দিয়েই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অভিককে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। অভিক কিন্তু পিছনে ঘুরে তাকালো একবার, আর দেখল মৃদুল মাঝিও অভিকের দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় সায়ন কিছু বলে উঠতেই ফিরে তাকালো অভিক। তুই মাঝির সাথে অত কথা বলছিলি কেন অভিক? আরে যত ভুলভাল বকছিল লোকটা, আমার তো বিরক্ত লাগছিল। না রে সায়ন, ভুলভাল নয়। জানিস তো, মানুষের চোখ কথা বলে, আর ওর চোখ আমি পড়ে নিয়েছি। ও যা জানে সেটাই বলছিল। কথাটা বলতে বলতেই আবার ঘাটের দিকে ঘুরে তাকালো অভিক, কিন্তু মাঝিকে আর দেখতে পেল না। এমনকি দূর দূরান্তে কোনো নৌকাও দেখতে পেল না সে। এদিকে সায়ন অভিকের কথার উত্তরে বলল, ও জানে মানে? কি জানে ও? আরে তুই ওই সব নদী জঙ্গলে রাজকবি গল্পে বিশ্বাস করিস? অভিক সায়নের কথার উত্তর না দিয়ে আশ্চর্য হয়ে বলে উঠল, এ কি, মৃদুল মাঝি গেল কোথায়? ওর নৌকাও তো নেই দেখছি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তো নৌকা নিয়ে চলে যাওয়া সম্ভব নয়। সায়ন পিছনে তাকিয়ে দেখল সত্যি ঘাটে মৃদুল মাঝি আর তার নৌকা নেই। গায়ে যেন কাঁটা দিয়ে উঠল ওর, কিন্তু বিষয়টা হালকা করতেই মুখে বলল, আহা, আরে ছাড় না, বাড়ি চলে গেছে হয়তো। বাড়ি? কিন্তু নৌকাটা তো থাকবে। ওহো, এইসব এখন ছাড় না, এবার কয়েক পা হেঁটে তাড়াতাড়ি মামার বাড়ি পৌঁছাতে হবে। কত রাত হয়ে গেল বলতো, আর দেখছিস তো রাস্তা একদম ফাঁকা। এ তো আর আমাদের কলকাতা নয়। অভিক আর কিছু বলল না, তবে কিছু প্রশ্ন ওর মনে চলতে লাগল। ঘাট থেকে কিছু দূর এগোতেই গ্রামের কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সায়ন হাসতে হাসতে বলল, জানিস তো আমার মামার বাড়ি আসতে এত কেন ভালো লাগে? এই মেঠো রাস্তার জন্য। যদিও এই কালীগঞ্জ এখন অনেক উন্নত, এখানে মেঠো রাস্তা নেই বললেই চলে। চারিপাশে জঙ্গল পরিষ্কার করে অনেক পাকা বাড়িও উঠেছে, কিন্তু মামার বাড়ির এই জায়গাটা আজও সেই একই আছে। ওই যে ঘাট থেকে এলাম, তার বাঁ দিক দিয়েই তো পাকা রাস্তা ছিল, অথচ আমাদের মুখার্জি বাড়ির যাওয়ার রাস্তায় সেই ছোটবেলার নস্টালজি এখনো বজায় আছে। আর জানিস তো মামার বাড়ির চারপাশে এখনো ঘন জঙ্গল আছে, আর এই সবটা মিলিয়েই আমার জাস্ট দারুণ লাগে। তুই চল, তোকে ঘুরে দেখাবো অভিক, আশা করি তোরও ভালো লাগবে। অভিক কোনো উত্তর দিল না দেখে সায়ন বলল, আচ্ছা তুই কি শুনলি আমি এতক্ষণ কি বললাম? অভিক একটু অন্যমনস্ক ছিল। সায়নের কথা সত্যি সে মন দিয়ে শোনেনি, শুধু শেষের কটা লাইন শুনেছিল। তাই বলল, আমিও তাই আশা করছি রে সায়ন। এই কালীগঞ্জ, তোর মামার বাড়ি, দুর্গাপুজো, সবটাই আমার নিশ্চয়ই ভালো লাগবে। কথা বলতে বলতেই ওরা পৌঁছে গেল মুখার্জি বাড়িতে, অর্থাৎ সায়নের মামা বাড়ি। এই যে আমরা কথা বলতে বলতেই চলে এলাম দেখ, কিন্তু দরজা তো বন্ধ হয়ে গেছে। অবশ্য বন্ধ হবারই কথা, 10:30 বেজে গেছে, আর কেউ বাইরেও নেই। দাঁড়া, একবার ফোন করি মামাকে। বাড়িটা ভালো করে দেখার চেষ্টা করছিল অভিক, কিন্তু
এতটা অন্ধকার ছিল যে স্পষ্ট দেখা যাচ্ছিল না। অভিক বলে উঠল, অদ্ভুত তো, একটাও আলো জ্বলছে না কেন? তোর মামারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি? কি জানি, হতে পারে। মামু তো ফোনও রিসিভ করছে না। উফ, এবার কি করি বলতো? সায়নের কথা শেষ হতেই ওর ফোনটা বেজে উঠল। এই মামু কল ব্যাক করছে, থ্যাংক গড। হ্যালো মামু। হ্যাঁ, আমরা তো বাইরেই দাঁড়িয়ে আছি, দরজা বন্ধ, চারিদিকে এত অন্ধকার। কি ব্যাপার বলো তো মামু? হ্যাঁ, ও আচ্ছা, হুম হুম হুম, ঠিক আছে, এসো। কয়েক সেকেন্ডের মধ্যেই সায়নের মামা সমীর মুখার্জি একটা মোমবাতি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন, আর দরজা খুলে দিতেই সায়নরা সামনে এগিয়ে গেল। আর বলিস না, কারেন্ট অফ, এমনকি জেনারেটরও কাজ করছে না, তাই এত অন্ধকার। আর তোরাও এত রাতে এলি, সন্ধেবেলা এলে তো এই অবস্থা হতো না। আসলে মামু ট্রেনটা এত লেট করলো না, আর কি বলবো। ও, ট্রেন লেট, তাহলে আর কি বলি। কিন্তু তোরা স্টেশন থেকে এলি কিভাবে? মানে এত রাতে টোটো বা রিক্সা কিছুই তো এদিকে আসে না। আরে মামু, আর একটা সহজ রাস্তা তো আছেই এখানে আসার, ফেরি সার্ভিস। একদিকে নৌকা বিহারও হলো, আর একদিকে এই মেঠো রাস্তা ধরে নস্টালজিক স্মৃতিচারণ করতে করতে চলে এলাম। কথাটা শুনে একটু চুপ করে গেলেন সমীর মুখার্জি। তারপর গলাটা ঝেড়ে বললেন, যাকে তোরা যে সুস্থভাবে ফিরে এসেছিস সেটাই মনের শান্তি, নয়তো ওই নদীর যা সব ঘটনা। কি ঘটনা মামু? ছাড় সব, কি করবি আর শুনে। আমি শুনতে চাই মামু। প্রথমে কিছু বলতে চাইছিলেন না সমীর, তারপর বললেন, দেখো, তোমরা শহরের ছেলেরা কি আর সব বিশ্বাস করবে? আর যদি বিশ্বাস করো তাহলে ভয় পাবে। তাও জানতে চাইলে যখন বলছি, তোমরা যে ফেরি সার্ভিসে এসেছো বলছো, এটাই আশ্চর্যের। কারণ কালীগঞ্জ ঘাটে ফেরি চলাচল অনেক আগেই বন্ধ হয়েছে। আর তাছাড়া এত রাতে এখানে কোনো ঘাটেই ফেরি চলাচল করে না। সেখানে তোমরা কার নৌকো করে এলে, সে রাজি বা হলো কি করে? এগুলো ভাবলেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তারপর আবার ওই মেঠো পথে এসেছো তোমরা, ওখান দিয়েও আজকাল আর রাতের দিকে মানুষ চলাচল করে না রে সায়ন। একবার আমাকে ফোন করতে পারতিস তো, কত রিস্ক ছিল জানিস। সায়ন আর অভিক দুজনেরই মুখ শুকিয়ে গেছিল। সবটা শুনে ওরা একে অপরের দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল। সমীর মুখার্জি ওদের স্বাভাবিক করতে বললেন, যাকে ছাড়ো এসব কথা। বললাম না, তোমরা যে ভালোভাবে এসেছো এটাই শেষ কথা। চলো এবার ভেতরে চলো। সায়ন, তোর মামি খাবার রেডি করছে, তাই আর বাইরে এলো না। রাতও তো কম হয়নি, তোর আগে ফ্রেশ হয়ে খেয়ে নিবি চল, তারপর জমি আড্ডা হবে। তোর বন্ধুর সাথেও তো ভাব জমাতে হবে। হ্যাঁ, সমীর মুখার্জিকে পা ছুঁয়ে প্রণাম করলো অভিক। আরে আরে, এসব আবার কেন? থাক বাবা, মাথা ঝুঁকাতে হবে না। মাথা সবসময় উঁচু রেখো। আশীর্বাদ করি, অনেক বড় হও। দুজনেই আর কোনো প্রশ্ন না করে ঘরে প্রবেশ করল, কিন্তু অনেক প্রশ্নই চলতে লাগলো ওদের মনে, বিশেষ করে অভিকের মনে। কারণ এমনিতেই ও বিচলিত ছিল, সেখানে এই বিষয়টা জানার পর ওর কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। রাতে ডিনারে সায়নের মামি মহুয়া মুখার্জি মাটন কোরমা আর পোলাও বানিয়েছিলেন। সায়ন আর অভিক বেশ আয়েশ করে খাচ্ছিল, যদিও অভিক মুখে কিছুই বলছিল না। সায়ন আঙুল চাটতে চাটতে বলল, ওফ মামি, রান্নাটা যা হয়েছে না, সুপার। থ্যাংক ইউ সায়ন। তবে তোর বন্ধুর বোধ হয় অতটা ভালো লাগেনি, তাই না অভিক? অভিক একটু অন্যমনস্ক ছিল,
ওর নাম নিতেই চমকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কিছু বললেন? বললাম তোমার বোধহয় রান্নাটা পছন্দ হয়নি, তাই না? কারণ যেভাবে কষ্ট করে খাচ্ছ মনে হচ্ছে। আরে না না, ছি ছি ছি, কি বলছেন, খুব ভালো হয়েছে। আর এটা তো আমার ফেভারিট খাবার। তাহলে এত আনমনা হয়ে আছো কেন? এখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না মামি, একেবারেই না। আমি এখানে এসে খুব খুশি হয়েছি। আর আপনাদের এত সুন্দর আতিথেয়তায় আমি তো একেবারে যার পর নাই মুগ্ধ। আরে তুমি আমার একমাত্র ভাগ্নের সায়নের বন্ধু, আতিথেয়তা তো একদম জমিয়ে হবে। আর এ তো সবে শুরু, কাল পঞ্চমী, কাল থেকে দেখো কি কি হয় আমাদের মুখার্জি বাড়িতে। আর আজ অন্ধকারে যেই পরিবেশ দেখছো, কাল সকাল হলেই দেখবে সব বদলে গেছে। তোমাদের শহরের ভাষায় যদি বলি পুজো ভাইবস, পুজোর আমেজে জমে উঠবে সবাই। আচ্ছা মামু, ঠাকুর এসে গেছে? না, কাল সকালে আসবে। আচ্ছা, কাল কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, তাই এখন একদম জাগবি না, ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? এই মহুয়া, ওদের বিছানা করে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি। তাড়াতাড়ি বিছানায় গিয়ে দুজনেই শুয়ে পড়ল। কিন্তু অভিক তখনও খুবই চুপ ছিল, আর ওকে দেখেই বোঝা যাচ্ছিল ও কিছু চিন্তা করছে। সায়ন এবার জিজ্ঞাসা করল, এই তোর কি হয়েছে বলতো? এত অন্যমনস্ক হয়ে আছিস কেন? কি ভাবছিস এত? না, কিছু না। না ভাই, কিছু তো ভাবছিস। এখানে আসার জন্য যতটা এক্সাইটেড ছিলি, এখন তো তার বিন্দুও দেখছি না। এই বল না, কি হয়েছে? আরে সেটা না রে, আসলে সত্যি বলতে তোর মামুর কথাগুলোই ভাবছিলাম সায়ন। উনি যা বললেন। ও, ওইসব ভাবছিস? আরে এইসব এত ভেবে কাজ নেই। গ্রামে এসেছিস, সেখানে ভূত থাকুক বা না থাকুক, গল্প থাকবি। গল্প না রে সায়ন, আমি যে নিজের চোখে ওই মহিলাকে জলে ঝাঁপ দিতে দেখেছি, তাই তো মাথা থেকে কিছুতেই যাচ্ছে না বিষয়টা। আবার তোর মামু যা বললেন তাতে আরও ঘেঁটে গেলাম। এবার কি করা যায় বলতো? এই ব্যাপার। আরে এ তো কাল সকাল হলেই ঠিক হয়ে যাবে, দেখবি মায়ের আগমনে সব ভুলে গিয়েছিস। কিন্তু ওই মাঝি যা বলল সেটাও তো উড়িয়ে দেওয়া যায় না। তারপর লোকটাও ওভাবে ভ্যানিশ হয়ে গেল, আর মামুও তো বলল ফেরি সার্ভিস নাকি বন্ধ। তাহলে কি আমি যা ভাবছি তাই? অশরীরীর কবলে পড়েছিলাম আমরা? লোকটা কোনো... এত ভাবিস না অভিক, এগুলো যত ভাববি ততই বিচলিত হয়ে পড়বি। কি দরকার? নে এবার ঘুমিয়ে পড়তো, কাল সকাল সকাল ঠাকুর চলে আসবে, বেশি ঘুমোতেও পারবি না কিন্তু। ওরে বাবা, 12টা বেজে গেল। এই আমি ঘুমোলাম, গুড নাইট। সায়ন নিজেও মামার মুখে সবটা শোনার পর খুব ভয় পেয়েছিল, তবুও অভিকের কাছে স্বাভাবিক থাকারই চেষ্টা করছিল। তাই ওপাশে ফিরে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ল। তবে সায়ন যাই বলুক না কেন, অভিক কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। কিছুক্ষণ বসে থেকে তারপর শুয়ে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আর আসছিল না ওর। যতবার চোখ বন্ধ করছিল, চোখের সামনে সেই মহিলার জলে ঝাঁপ দেওয়ার দৃশ্য যেন ভেসে উঠছিল। আর সমীর মুখার্জির কথাগুলো মনে পড়ছিল, আর মনে পড়ছিল মৃদুল মাঝির বলা শেষ কথাগুলো। অভিক মনে মনে বলে উঠল, আচ্ছা, কে এই গৌরী? আর সে আমাকেই বা দেখা দিল কেন? মাঝি কাকা গৌরীর বিষয়টা নিয়ে ঠিক কতটা জানে? আর ওভাবে বলল কেন যে তোমাকেই তো বলবো? কথাগুলো গভীরভাবে ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ল অভিক। তবে 10 মিনিটের মধ্যেই ঘুমটা ভেঙেও গেল এক ভয়ঙ্কর আর্তনাদ শুনে। ধরফরিয়ে উঠে বসল সে, চারদিকে দেখতে লাগলো। তারপর ঘুমের ঘোরে
কি শুনতে কি শুনেছে ভেবে বিষয়টা নিজেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু আবারও ঠিক 10 মিনিটের মাথায় তার ঘুম ভাঙল। আর এবার চোখ খুলে সে দেখল তার মাথার উপর যে পাখাটা আস্তে আস্তে ঘুরছে, সেই পাখা ধরে ঝুলছে একজন নারী। তার উস্কো খুস্কো চুল, আর সেই চুলের আড়ালে চোখ মুখ একেবারেই প্রায় ঢেকে গেছে। আর সেই নারী এক হাত বাড়িয়ে যেন ডাকছে কাউকে। অভিক আশ্চর্য হয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চলেছে। আর এরই মধ্যে সেই নারী বলে উঠল, নিতাই, আয় আয় নিতাই, আয় আমার কাছে আয়। অভিকের এবার মনে হলো যেন ওকেই ডাকছে সেই নারী। ওর দিকেই যেন হাতটা বাড়িয়ে রেখেছে। স্বপ্ন না সত্যি কিছুই বুঝে উঠতে পারছিল না সে। এমন সময় চোখের সামনে হঠাৎই অন্ধকার ঘনিয়ে এলো তার। আর সেই নারীও মুহূর্তেই উধাও হয়ে গেল। ভয় পেয়ে সেই ঘুটঘুটে অন্ধকারে চিৎকার করে উঠল অভি। আর তা শুনে সায়নের ঘুমও ভেঙে গেল। লাফিয়ে উঠে বসল সে। হাঁপাতে হাঁপাতে অভিককে বলল, কি হয়েছে রে? চিৎকার করলি কেন? ও, নাইট বাল্বটা নিভে গেছে। আরে কারেন্ট অফ হয়েছে হয়তো। আর এখানে এটা নর্মাল ব্যাপার। তুই কি অন্ধকারে ভয় পাচ্ছিস নাকি? মামুকে ডাকবো? অভিক কোনো উত্তর দিল না, বা বলা ভালো সেই অবস্থাতেই ও ছিল না। তখনও হাঁপাচ্ছিল সে। আর ওর সেই হাঁপানি ঘোর অন্ধকারেও টের পেল সায়ন। এই কি হয়েছে অভিক? তুই এত হাঁপাচ্ছিস কেন? সায়নের কথা শেষ হতেই নাইট বাল্বটা জ্বলে উঠল। আর সেই মৃদু আলোতেও অভিকের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখল সায়ন অভিক কি পরিমাণ ঘামছে তখন। আচ্ছা, কিছু কি বলবি নাকি এভাবেই হাঁপাতে থাকবি? আর যেভাবে ঘামছিস তাতে বুঝতেই তো পারছি তুই ভয় পেয়েছিস। এই, কোনো স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই? কিরে, তাই তো? না সায়ন, আমি স্বপ্ন দেখিনি রে। সত্যি সত্যি একজন নারী এসেছিল এখানে। অনেকটা ওই জলে ঝাঁপ দেওয়া মহিলাটার মতোই মনে হলো। আর আর এসে আমাকে ডাকছিল, জানিস? আরে কী সব আলতু ফালতু বকছিস অভি? প্লিজ শাট আপ। আরে ভুলে যাস না, আমরা শহরে থাকি, গ্রামে কেবল কদিন ঘুরতে এসেছি। এই এসব অলৌকিক ভুলভাল বিষয়গুলো এখানকার লোকজনেরা বলুক, ঠিক আছে, তোর মুখে মানাচ্ছে না ভাই। না রে, আমি সত্যি দেখেছি ওকে। আর কিছু বুঝে ওঠার আগেই তো চারিদিক অন্ধকার হয়ে গেল, আর ওকে দেখা গেল না কোথাও। আমার এখনো বুক কাঁপছে সায়ন। ও যেভাবে আমায় ডাকছিল, ও আমায়... অভিক অভিক অভিক, এত বেশি বিষয়টা নিয়ে ভাবছিস না তুই। এটা তারই এফেক্ট। প্লিজ এবার চোখটা বন্ধ করে মা দুর্গার নাম নিয়ে ঘুমিয়ে পড়। এখানে কোনো ভয় নেই তোর, হ্যাঁ, কোনো ভয় নেই। আর আমি তো আছি তোর পাশে। রিল্যাক্স, হ্যাঁ, রিল্যাক্স। অভিক আর কিছু না বলে চোখ বন্ধ করে মা দুর্গাকে স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন অর্থাৎ পঞ্চমীর সকালে মা দুর্গার প্রতিমা এসে গেল মুখার্জি বাড়িতে।
আর বিকেলেই সায়নের মামিমা, মহুয়া আর গ্রামের মহিলারা মিলে মাকে নিজের হাতে সাজিয়ে দিলেন। সামনের চেয়ারে বসে মা দুর্গার সেই অপূর্ব প্রতিমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল অভিক। সায়ন আর ওর মামা সমীর মুখার্জিও পাশেই বসেছিলেন। সায়ন অভিককে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল। এবার বলল, এই অভিক, মা এসে গেছেন। আগামীকাল ষষ্ঠীতে মায়ের বোধন। তবে তোর মনে দেখছি কোনোই আনন্দ নেই। আচ্ছা, তুই কি কালকের সেই স্বপ্নটার কথাই ভেবে চলেছিস নাকি? স্বপ্ন? তুই আসলে কিছুই দেখিসনি তো, তাই এভাবে বলতে পারছিস। আমি যা দেখেছি তাই যদি তুই দেখতিস তাহলে বিশ্বাস কর, তুইও আর স্বাভাবিক থাকতে পারতিস না সায়ন। হ্যাঁ, হয়তো ঠিকই বলেছিস, কিন্তু এটাই তো আশ্চর্যের বিষয়। এসব তুই একাই কেন দেখছিস অভিক? আমিও তো তোর সাথেই এসেছি। কই, আমি তো এখনো পর্যন্ত কিছুই, এমনকি সেদিন মাঝ নদীতেও কাউকে ঝাঁপ দিতে দেখিনি আমি। তাহলে তোকেই এসব দেখানো হচ্ছে কেন? এটাই তো আমিও জানতে চাইছি সায়ন, আর তার জন্য মৃদুল মাঝির সঙ্গে আমাকে কথা বলতে হবে। অভিক, তুই কি বলছিস জানিস? দেখ, মামু সেদিন যা বললো তা সত্যি যদি হয় তাহলে তো মৃদুল মাঝি, তাছাড়া আমরাও তো সেদিন পিছনে ঘুরে ওনাকে আর দেখিনি। বল, দেখ, আমি এসব মানি না, কিন্তু মৃদুল মাঝি যে বেঁচে নেই এটুকু তো মানতেই হচ্ছে। তাহলে ওনার সাথে কথা বলবি কি করে? অভিকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, কিন্তু ও জানত ও যা বলছে তা একেবারেই ঠিক। সেদিন রাতে আবারও ঘুম আসছিল না অভিকের। অন্ধকার নিস্তব্ধ ঘরে আগের রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য যেন ফিরে ফিরে আসছিল তার চোখের সামনে। কি করবে ভেবে পাচ্ছিল না সে। সায়নকে বলে যে লাভ হবে না সে জানে, তাই আর কিছু না ভেবে নিজের ব্যাগটা খুলল। নতুন জায়গায় ঘুম না হবার ভয়ে লুকিয়ে বাবার ব্যাগ থেকে ঘুমের ওষুধ কটা নিয়ে এসেছিল সে। তারই একটা ট্যাবলেট তাড়াতাড়ি খেয়ে নিল অভিক, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। পরের দিন ষষ্ঠীতে মায়ের বোধনের সাথেই অভিকের মনের সব অস্থিরতা যেন কেটে গিয়েছিল। সারাটা সন্ধেবেলা বেশ আনন্দ করেই শান্তিতে কাটল তার। সে যেন ভুলেই গিয়েছিল সেই ভয়ঙ্কর রাতের কথা, এমনকি মৃদুল মাঝির কথাও। রাতে ঘরে এসে পরের দিন সপ্তমীতে যে জামাটা পরবে গুছিয়ে রাখছিল সে। এমন সময় হঠাৎই তার ঘরের আলোটা নিভে গেল, আর তার সামনে প্রকট হল সেই অশরীরী নারী, যাকে বাইরে থেকে আসা আলোয় কিছুটা দেখা যাচ্ছিল। তার মুখ যদিও প্রায় চুলেই ঢাকা ছিল, তবে লাল বর্ণের চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিক ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সেই অশরীরী ওর একদম কাছে এসে ওকে বলল, চল নিতাই, তোকে আমি নিতে এসেছি, চল আমার সাথে চল। এই বলে অভিকের হাতটা
শক্ত করে চেপে ধরল সেই অশরীরী নারী। অসম্ভব ঠান্ডা সেই হাত। অভিক ভয়ে কিছুই বলতে পারছিল না। ঠোঁট দুটো কাঁপছিল ওর। অশরীরী নারী এবার হাসতে হাসতে ওকে বলল, এই তো আমি ধরে নিয়েছি তোকে। আর কেউ তোকে আমার থেকে আলাদা করতে পারবে না নিতাই। এবার আমরা দুটিতে একসাথে স্বর্গে যাব। এ এ কি বলছেন আপনি? আর কেনই বা আমাকে ভয় দেখাচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? ছেড়ে দিন আমায়, দয়া করে আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দিলে আমি কি নিয়ে থাকবো নিতাই? তুই ছাড়া আমার যে কেউ নেই রে বাপ, কেউ নেই। অভিক ভেবে পাচ্ছিল না ও কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করবে। অশরীরী নারী এবার ওর হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে লাগলো। আর একটা সময় অভিককে জড়িয়ে ধরল সেই অশরীরীর ঠান্ডা শরীর, যদিও তা শরীর নয়, কেবলই যেন একটা ঠান্ডা বাতাসের জমাট বাঁধা। অভিকের গলার স্বর এবারও বুঝে আসছিল। ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল যেন। নিঃশব্দেই ওকে নিজের জগতে নিয়ে যেতে লাগলো সেই অশরীরী নারী। মুখার্জি বাড়ির চারপাশের সীমানা পেরিয়ে কিভাবে যেন বাইরের জঙ্গলের পথে নদীর দিকে চলতে থাকলো অভিক, ওই অশরীরী ছায়া ছায়া নারী মূর্তির সঙ্গে। অভিক যেন অসহায় হয়ে এক প্রকার সঁপেই দিয়েছিল নিজেকে। আর কিছু করারও তো ছিল না ওর। সে একটা ঘোরের মধ্যে হেঁটে চলেছিল তার অন্তিম যাত্রা পথে। এমন সময় নদীর জলে নামার ঠিক আগের মুহূর্তে এক চেনা মুখ এসে অভিককে রক্ষা করল। সে আর কেউ নয়, মৃদুল মাঝি। আর তাকে দেখেই সেই অশরীরী নারী তৎক্ষণাৎ অভিককে ছেড়ে দিয়ে যেন বাতাসেই মিলিয়ে গেল। অভিক কাঁপা গলায় মৃদুল মাঝিকে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে এলে কাকা? আর তোমাকে দেখেও চলে গেল কেন? আর ও কে কাকা? আমাকে এভাবে বারবার ওর কাছে টানতে চাইছে কেন? আর আমাকে নিতাই বলেই বা ডাকে কেন? নিতাই কে? তোমার সব উত্তর দিতেই তো আমি এসেছি গো বাবা। সব বলবো তোমায়, সব। মৃদুল মাঝি এবার ধীরে ধীরে বলতে শুরু করলো। নিতাই ছিল গৌরী মায়ের ছেলে। আজ থেকে 4 বছর আগে দুর্গা সপ্তমী রাতে নিতাইকে এই কালীগঞ্জ ঘাটের কাছে জলে ডুবে মেরে ফেলেছিল কিছু পাপী লোক মিলে। কেন জানো? কারণ নিতাই ওর জমির ফসল ওদেরকে বিক্রি না করে শহরে বিক্রি করতে গিয়েছিল 2 পয়সা বেশি লাভের আশায়। আসলে নিতাই বুঝে গিয়েছিল এই লোকগুলোকে ঠকাচ্ছে। তাও ওদেরকে কিছু না বলেই ও নিঃশব্দেই নিজের ন্যায্য পাওনাটুকুই আনতে গিয়েছিল শহরে। কিন্তু ওই পাপিষ্টগুলো জানতে পেরে নিতাই শহর থেকে ফিরতেই ওকে আক্রমণ করে। আর ওর কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে ওকে জলে ডুবিয়ে মারে, তাও গৌরী মায়ের চোখের সামনে। নিতাই গৌরী মায়ের একমাত্র সন্তান। আমার গৌরী মাই কষ্ট সহ্য করতে না পেরে ওই নদীর জলে ঝাঁপ নিয়ে আত্মহত্যা করে। আর তারপর থেকে ওই নদী আর জঙ্গলেই গৌরী মায়ের আত্মা ঘুরে বেড়ায় আর খুঁজে বেড়ায় ওর নিতাইকে। কিন্তু কাকা, আমি একটা জিনিস বুঝলাম না, উনি আমাকে নিতাই বলে ডাকছিলেন কেন? আর আমাকে এভাবে বারবার ডাকার কারণটাই বা কি? কারণ তুমি যে নিতাইয়ের বয়সী গো। তোমার তো 16-17 বছর হবে কি গো, তাই না বাবু?
আমাদের নিতাই বাবারও তো তখন 16 বছরই বয়স ছিল গো। শুধু তাই নয়, তোমাকে দেখতেও গো অনেকটা আমাদের ওই নিতাই বাবারই মতন। সেই ভালো মানুষের চোখ আর সেই লম্বা চিপচিপে চেহারা। আর তাই তো তোমার মধ্যে গৌরীমা নিতাইকে খুঁজে পায়। তাই তোমাকেও নিয়ে যেতে চাই গো বাবু, নিয়ে যেতে চাই। আজ তো আপনি আমাকে বাঁচালেন, কিন্তু এভাবে আর কতদিন কাকা? উনি যেভাবে আমার কাছে আসেন, হয়তো একদিন ওনার কাছেই নিয়ে চলে যাবেন আমায়। না বাবা, আমি তা হতে দেব না। তাহলে বলুন, কিভাবে আমি এসব থেকে মুক্তি পাবো কাকা? আমি তো শুধু গ্রামের পুজো দেখতেই এসেছিলাম, তাহলে কেন এইসবে আমি জড়িয়ে পড়লাম? হ্যাঁ, কেন? কারণ তোমার হাতেই যে আমার গৌরী মায়ের মুক্তি হবে গো বাবা। আর ও মুক্তি পেলেই তুমিও মুক্ত। আমার হাতে? মানে আমার হাতে ওনার মুক্তি কিভাবে হবে? তুমি তোমার মামার সাথে কথা বলে একটা পুরোহিত ডেকে গৌরী মায়ের আর নিতাইয়ের শ্রাদ্ধের ব্যবস্থা করো গো বাবা। ওদের যে শ্রাদ্ধই হয়নি, হ্যাঁ এমনকি শেষকৃত্যও হয়নি, আর করবেই বা কে? ওদের যে আর কেউই নেই গো বাবা। তার মানে ওই নদীতেই লাশগুলো পড়েছিল? জলের স্রোত তেমন না থাকায় লাশগুলো খুব একটা দূরে যেতে পারেনি গো বাবা ভেসে। সামনে একটা ভাঙা সাঁকোর কাছে গিয়ে আটকে ছিল। প্রায় 5-6 ঘন্টা তো পড়েই ছিল। ধবধবে সাদা হয়ে গিয়েছিল গো দেহগুলো। তারপর রাতের নেশা কেটে হুঁশ ফিরলে কাক ভোরের দিকে ওই শয়তানগুলো পুলিশের ভয়ে লাশগুলোকে ওই নদী থেকে সাঁতরে খুঁজে বের করে। কারণ জানাজানি হওয়ার পর পুলিশ যদি লাশগুলোকে খুঁজে পেত তাহলে ওদের বিপদ ছিল গো। কিন্তু লাশগুলোকে জল থেকে বার করার পর ওরা কি করেছিল? মানে আপনি বললেন শেষকৃত্য সম্পন্ন হয়নি, অর্থাৎ দাহ হয়নি, তাহলে? এরপর ওরা যেটা করেছে তা অত্যন্ত বুদ্ধি খাটিয়েই করেছে, যাতে কাক পক্ষীও টের না পায়। আর সত্যি বলতে পাইও নেই, ওরা গ্রামের তেঁতুল তলায় পুকুর পাড়ের কাছে মাটিতে লাশগুলোকে পুঁতে দেয়। আর ওই জায়গাটা নিষিদ্ধ, ওখানেও অনেক গল্প আছে গো বাবা। তাই কেউই ওই পুকুর পাড়ে ভুল করেও যায় না। তাই তো ওরা নিশ্চিন্তে লাশগুলো পুঁতে যে যার বাড়ি চলে যায়। এই 4 বছরে কেউই পুকুর পাড়ে যায়নি, আর ওদের খোঁজও কেউ করেনি। একা মানুষদের আর কেই বা খোঁজ করবে বলো দেখিনি? বললাম না যে মা ছেলে আর কেউই ছিল না ওদের সংসারে। আর যতই হোক গ্রামবাসীরা তো আর এসবে অত মাথা ঘামাবে না। হয়তো ভেবেছে ওদের কথা ওই কিছুদিনের জন্য, তারপর কালের নিয়মে ভুলেও গেছে। তাই তো এখন ওই পুকুর পাড়ের ধারে মাটির তলাতে লাশগুলো চাপা পড়েই আছে। কাকা, যারা এই জঘন্য কাজ করেছে তাদের কি হলো? তারা কি এখনো নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে? মৃত্যুর 6 মাসের মাথায় শয়তান 3টেকে ঘাড় মোটকে মেরে ফেলেছে আমার গৌরীমা। বাকি থেকে গেছে শুধু একটাই কাজ, অতৃপ্ত আত্মাদের মুক্তি। তুমি এবার ওদের মুক্তি করো বাবা, আর কষ্ট পেতে দিও না আমার গৌরীমাকে। কিন্তু আপনি ওদের বিষয়ে এত কিছু জানলেন কি করে? আপনি কে? আপনি কি ওদের কেউ হন? হ্যাঁ গো, হ্যাঁ, ওদের পরিবারের একজনই বলতে পারো। যদিও আমি ওদের প্রতিবেশী, তবে খুব ভালো সম্পর্ক ছিল ওদের সাথে আমার। নিজের মেয়ে আর নাতির মতোই ভালোবাসতাম গো ওদেরকে। আর সেদিন আমি নৌকা নিয়েই ফিরছিলাম, তখনই সবটা নিজের চোখেই দেখেছিলাম। আর শয়তানগুলো আমাকেও দেখে নিয়েছিল। তাই আমার নৌকায় ধাক্কা দিয়ে ওরা আমাকেও নৌকা শুদ্ধ ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলে গো। আমি মরে গিয়েও ওদের করুণ পরিণতি বলতে পারিনি। তাই ওদের আত্মা মুক্তি না পেলে বোধ হয়
আমিও মুক্তি পাবো না গো। আমার এই লাশ ওই তেঁতুল তলার পুকুর পাড়ের ধারের মাটিতেই এখনো পড়ে আছে। তুমি এবার আমাদেরকে মুক্তি দাও গো বাবা, মুক্তি দাও। ওই লাশগুলোকে মাটি খুঁড়ে বের করে জ্বালিয়ে দাও, আর শ্রাদ্ধ শান্তি করে আমাদের চিরতরের শান্তি দাও। তুমি লাশগুলো চালাবে যখন পিছন ফিরে দেখবে না কিন্তু, তাহলে বিপদ, মহা বিপদ। আর মনে রেখো, কাল সপ্তমীর দিনে সব ব্যবস্থা করতে হবে তোমাকে, কারণ 4 বছর আগে সপ্তমীর তিথিতেই যে আমাদের 3 জনের মৃত্যু হয়েছিল, তাই আমাদের মুক্তিও এই তিথিতেই হবে। তবে আজকের রাতটা খুবই কঠিন, তুমি সাবধানে থেকো বাবা। আর হয়তো আজ আমি আসতে পারবো না, তাই সতর্ক করে গেলাম। গৌরীমা কিন্তু আবারও চেষ্টা করবে তোমাকে নিয়ে যাবার। ভয় পাওয়াতে চাই না তোমাকে আমি, কিন্তু যেটা ঘটবে বলে গেলাম। তুমি যেভাবেই হোক নিজেকে রক্ষা করো বাবা, তবেই তো তুমি আমাদের মুক্তি দিতে পারবে। মনে রেখো, তোমার জীবন এখন শুধুই যে তোমার একার নয়, তোমার জীবন আমাদের অতৃপ্ত আত্মাদের মুক্তির আশার আলো। যত্নে রেখো বাবা, আর নিজেকেও যত্নে রেখো। এই বলে মৃদুল মাঝি বাতাসে মিলিয়ে গেল, আর তখনই ঘরের আলো জ্বলে উঠল। কোথায় জঙ্গল, নদীর ঘাট? অভিক টের পেল সে ঘরেই আছে। তবে মাঝে এত কিছু যা ঘটে গেল, সবটাই কি মনের ভুল? না, সেটা কখনো না। যাই হোক, অভিক রাতে আর কাউকে কিছু বলবে না ঠিক করল। অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল সে। মৃদুল মাঝির কথাগুলো ওকে এতটাই প্রভাবিত করেছিল যে ও ভুলেই গিয়েছিল তখনও ডিনার করা হয়নি ওর। ঘরে মৃদু আলো জেলে খাটে আধশোয়া অবস্থায় বসেছিল অভিক। এমন সময় সায়ন ওকে ডাকতে এলো। আরে তুই এখানে বসে আছিস, আর আমরা কি সুন্দর সবাই ধুনুচি নাচ করলাম। উফ, কত করে খুঁজছি তোকে জানিস? কে জানবে তুই এভাবে ঘরে বসে আছিস? অভিক চুপ করে থাকল, কিছুই বলল না। সায়ন একটু আশ্চর্য হয়ে বলল, আচ্ছা কিছু বলবি তো নাকি? এই, আরে এখানে এভাবে বসে থাকার কারণ কি তোর? আবার কি কিছু? না, কিছু না, এমনি বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, খেতে চল, মামি ডাকছে। কটা বাজে ঘড়ি দেখেছিস? ইস, চল চল চল। অভিক সায়নকে ইচ্ছে করেই কিছু বলল না, চুপচাপ ডিনার করে শুয়ে পড়ল। কিন্তু মৃদুল মাঝির সাবধান বাণী ওর মাথায় বসে গিয়েছিল। তাই শোবার সময় বালিশের নিচে মায়ের দেওয়া একটা মা কালীর লকেট রেখে দিল, যেটা ও সব সময় মানি ব্যাগে রাখে। খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল সে, হয়তো মা কালীর আশীর্বাদ। কিন্তু অর্ধেক রাতে একটা চাপা কান্নায় তার ঘুমটা ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে বসে নিজের মনেই বলতে লাগলো, কে কাঁদছে? আওয়াজটা বাইরে থেকেই আসছে বলে মনে হচ্ছে না, কিন্তু এত রাতে কি কাঁদছে? কান্নাটা ওকে বিচলিত করে তুলেছিল। ও বসে থাকতে না পেরে জানলা দিয়ে বাইরে একবার দেখল, কিন্তু কোথাও কেউ ছিল না। আর তারপর পিছনে ফিরে তাকাতেই দুহাত পিছিয়ে গেল ভয়ে, কারণ সামনে দাঁড়িয়ে ছিল সেই অশরীরী নারী।
সে দুহাত বাড়িয়ে ডাকতে লাগলো অভিককে। আয় আয় না, আয় বাবা, আয় আমার সাথে, আয় আয় বলছি, আয় না বাবা। সেই অশরীরী এক পা করে পিছোতে লাগলো, আর অভিকও ওকে স্মরণ করে এক পা করে এগিয়ে যেতে লাগলো। অভিককে যেন পথ দেখিয়ে নিয়ে চলছিল সেই অশরীরী নারী। অভিক তখন নিজের সমস্ত বিচার বুদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছিল, আর নিজের মধ্যেই ছিল না। সে পুরোপুরি নিজের সম্মোহনে নিয়ে নিয়েছিল ওকে অশরীরী গৌরী। আয় নিতাই, আয় আয় না, কাছে আয়। আর এভাবেই চলতে চলতে একসময় ছাদে পৌঁছে গেল অভিক। তখনও তার চৈতন্য হয়নি সে কোথায় আছে বা কি করতে চলেছে। আর হয়তো কয়েক পা এগিয়ে গেলেই অভিককে নিজের সাথে নিয়ে যেতে পারবে গৌরী, কারণ ছাদ বাঁধানো ছিল না, একেবারে খোলা ছাদ। আর কয়েক পা ব্যবধানেই 3 তলা ছাদ থেকে পড়ে মৃত্যু নিশ্চিত ছিল অভিকের। গৌরী ঠিক এটাই তো চাইছিল, কিন্তু ঠাকুরের কিছু আলাদাই ইচ্ছে ছিল। তাই তো সায়নের মামি মহুয়া তখন ছাদে উঠেছিলেন একটা বিশেষ দরকারে। অভিককে অসময়ে এভাবে ছাদে দেখে চমকে গেলেন প্রথমে। অভিক সামনের দিকে তখনও এগিয়ে চলছিল, আর 2 পা এগোলেই অঘটন ঘটবে প্রায়। মহুয়া তাড়াতাড়ি অভিকের কাছে ছুটে এসে ওর হাত দুটো ধরে বলল, আরে আরে কি করছো তুমি অভিক? পাগল হয়ে গেছো নাকি? সামনে তাকিয়ে দেখেছো? অভিকের এবারে যেন জ্ঞান ফিরল। এতক্ষণ চোখ খুলে থাকলেও যে সম্মোহিত ছিল সে। সামনে তাকাতেই বুক কেঁপে উঠল ওর। আর তারপরই মনে পড়ল সেই অশরীরীর কথা। সে সামনে আসার পর থেকেই তো আর কিছুই মনে নেই তার, কিন্তু চারপাশে তাকিয়ে আর সেই অশরীরী নারীকে দেখতে পেল না সে। আসলে মহুয়া অভিকের সামনে আসতেই বিদায় নিয়েছিল সেই অশরীরী নারী। মহুয়া তাকে জিজ্ঞাসা করল, অভিক, তুমি এত রাতে এখানে কেন এসেছো? ভাগ্যিস আমি জামা কাপড় শুকোতে দিতে গিয়ে এই বালতিটা তখন ভুলে রেখে গিয়েছিলাম, তাই মনে পড়তেই নিতে এলাম। কারণ এখানে বিড়ালের উৎপাত আছে, ওরা বালতি দেখলে আর আস্ত রাখবে না। তাই কি হলো অভিক, কিছু বলো। এই রাত 12টার সময় তুমি ছাদে কি করছো? আর এভাবে সামনের দিকেই বা যাচ্ছিলে কেন? আর একটু হলেই তো আমার ভাবলেই গা হাত পা শিউরে উঠছে। আরে কি হলো, কিছু বলছো না কেন? তোমার বন্ধু জানে তুমি ছাদে এসেছো? এখনো চুপ করে আছো? আরে আরে প্রবলেমটা কি, বলবে কিছু? চুপ করে আছো কেন? মামি, আমি কাল সকালে সব বলবো। এখন শুতে চাই। গুড নাইট। আরে আরে অভিক, অভিক, অদ্ভুত তো। একে তো এত ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাচ্ছিল, তারপর আবার কোনো উত্তর না দিয়ে চলে গেল। যাকে দেখা যাক সকালে উঠে কিছু বলে কি না, নয়তো আমাকে এই সায়নের মামাকে সবটা জানাতে হবে। কি ব্যাপার কে জানে। ওদিকে অভিক ঘরে গিয়ে 1 গ্লাস জল খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল। তারপর আবার কি মনে হতেই
উঠে বসে বালিশের নিচে রাখা লকেটটা হাতে নিয়ে প্রণাম করল আর মনে মনে বলল, মা, তোমার এই লকেট আমার সাথে আছে যখন, আমার আর কিচ্ছু হবে না। তখন বিছানা ছেড়ে উঠে গিয়েছিলাম বলেই হয়তো আমি ওই অলৌকিক শক্তির বশে চলে গিয়েছিলাম। এখানে শুয়ে থাকলে হয়তো এমন কিছুই হতো না। মৃদুল কাকার কথাটা আমার মাথায় রাখা উচিত ছিল, আরও সাবধান হওয়া উচিত ছিল আমার। মামিমা না এলে তো এতক্ষণে আমি... ওহ, জয় মা, জয় মা কালী, জয় মা দুর্গা, সবই তোমাদের লীলা মা। এখন শুধুই সকালের অপেক্ষা। মৃদুল কাকার কথা মতোই আমাকে সবটা করতে হবে। সমীর মামাকে বলে সব ব্যবস্থা করতে হবে আমায়। মামা নিশ্চয়ই সাহায্য করবেন, নিশ্চয়ই সাহায্য করবেন। জয় মা, জয় মা। এবার শুধু এই ভয়ঙ্কর রাতটা কোনোভাবে নিরাপদে কাটিয়ে দাও মা। আমায় দেখো, রক্ষা করো মা, রক্ষা করো করাল বদনী। জয় মা, জয় মা কালী, জয় মা। অভিকের বিড়বিড় শুনে সায়নের ঘুমটা ভেঙে গেল। আশ্চর্য হয়ে সে অভিককে বলল, আরে কি এত বিড়বিড় করছিস? আবার হাত জোড় করে আছিস যে, এই কি ব্যাপার বলতো? হ্যাঁ, ও কিছু না, এমনি ঠাকুর নাম করছিলাম। এদিকে যখন অত সুন্দর পুজো হচ্ছিল মায়ের, কই তখন তো একবারও এলি না। ধুনো চিনাচেও ভ্যানিস, আর এখন নিজের মনে ঠাকুরের নাম করছিস। আশ্চর্য পাবলিক ভাই তুই। তাই তো, তাই তো। আমি এরকমই বাবা। নে তুই শুয়ে পড়, কাল ভোরে তো আবার উঠতে হবে, সেটা খেয়াল আছে? নে নে শুয়ে পড়। এই বলে অভিক বিষয়টা তখনকার মতো এড়িয়ে গেল এবং গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ল। সায়ন কিছু বলতে গিয়েও আর বলল না। সপ্তমীর দিন ভোরে উঠে গ্রামের নদীতে নবপত্রিকা স্নানে সবাই গেল। সায়ন প্রতিটা মুহূর্তের ছবি তুলে রাখছিল। তবে অভিক সবার সাথে থাকলেও নিজের চিন্তাতেই মগ্ন ছিল। সায়নের মামি মহুয়া সব খেয়াল করছিলেন। রাতের ঘটনাটা বারবার মনে পড়ছিল তার। তাই মনে মনে বাড়ি যাবার অপেক্ষা করতে লাগলেন তিনি। সমস্ত বিধি নিয়ম অনুষ্ঠান শেষে কলাবউকে স্নান করিয়ে সবাই মুখুজ্জে বাড়ি ফিরতেই আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সায়নের মামি মহুয়াকে। কারণ অভিক বাড়ি গিয়েই সবাইকে এক জায়গায় ডাকল রাতের বিষয়টা আলোচনা করবার জন্য। মামা সমীর মুখার্জি সব শুনে বললেন, এ তো সাংঘাতিক কাণ্ড অভিক। তোমার তো লাইফ রিস্ক আছে দেখছি। কাল মহুয়া ছাদে না গেলে তো উফ, ভাবতেই পারছি না। আর শেষে গ্রামে এসে তুমি এভাবে অলৌকিক শক্তির কবলে পড়লে, খুব খারাপ লাগছে অভিক। তবুও এত কিছুর পর যে তুমি ঠিক আছো, এটাই শান্তির। আমিও তো শুধু এটাই ভাবছি, যদি না বালতিটা ভুল করে ছাদে রেখে আসতাম তাহলে তো অত রাতে ছাদে যেতামই না। আর না গেলে যে কি হতো। মহুয়া, রাখে হরি তো মারে কে? অভিক মা দুর্গার পুজোতে এসেছে এই গ্রামে, ওর সাথে খারাপ তো কিছু হতেই পারে না। স্বয়ং মা দুর্গাই যে ওকে রক্ষা করেছেন। যাই হোক অভিক, আমি আজই পুরোহিতের সাথে কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব ওদের মুক্তির ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি নয় মামু, যা করার আজই করতে হবে। কারণ মৃদুল কাকা বলেছে আজকের দিনেই ঘটনাটা ঘটেছিল, তাই এই সপ্তমী তিথিতেই ওদের শ্রাদ্ধ করতে হবে। আর একসাথে ওই লাশগুলোও জ্বালাতে হবে, তবেই ওরা মুক্তি পাবে। বেশ, তাই হবে। আমি পুরোহিত মশাইকে বুঝিয়ে রাজি করাচ্ছি। কিন্তু মামু পুজোর দিনে শ্রাদ্ধ করবে? আর কোনো উপায়ও তো নেই সায়ন। আর তাছাড়া এতে ক্ষতি কি? 4 বছর ধরে কষ্ট পাওয়া অতৃপ্ত আত্মাদের মুক্তি দেবে অভিক। এ তো পুণ্যের কাজ। একদিকে এ বাড়িতে মায়ের পুজো হবে, আর একদিকে আমাদের মা কালীর মন্দিরে পুরোহিতের সাহায্য নিয়ে অভিক ওর কাজ সম্পূর্ণ করবে। আমরাও থাকবো ওর পাশে। কিন্তু মামু, অভিক তো দুর্গাপুজো দেখতে এসেছিল, এসবের মধ্যে কেন জড়িয়ে পড়লো ও? এর উত্তর আমি পেয়ে গেছি সায়ন। হ্যাঁ,
আমি এখানে দুর্গাপুজো দেখতেই এসেছিলাম ঠিকই, কিন্তু আসলে স্বয়ং মা দুর্গাই আমাকে এখানে পাঠিয়েছেন ওই অতৃপ্ত আত্মাদের মুক্তির জন্য। ঠিকই বলেছ অভিক, সব ওনার ইচ্ছেতেই তো হচ্ছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কিন্তু এই কাজ করতে গিয়ে অভিকের কোনো বিপদ হবে না তো? পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করে বিষয়টা কিন্তু অবশ্যই জেনে নিও। প্রশ্নটা সমীর মুখার্জিকেও ভাবিয়ে তুলল। আর দেরি না করে কালী মন্দিরের পুরোহিতের সঙ্গে সবটা আলোচনা করে নিয়ে সপ্তমীর রাতেই কালী মন্দিরের উঠোনে গৌরী, নিতাই আর মৃদুল মাঝির মুক্তির জন্য শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করলেন সমীর মুখার্জি। রাত 11টার পর শ্রাদ্ধের কাজ শুরু হলো। সায়ন, অভিক আর সমীর মুখার্জি উপস্থিত ছিলেন সেখানে। মহুয়া বাড়ির পুজোয় ছিলেন, তাই আসেননি। অভিক পুরোহিতের কথায় আসনে গিয়ে বসল, তবে ও খুব ভারী অনুভব করতে লাগলো নিজেকে। তখনই কারো ডাকে সামনে তাকালো সে। দেখল মৃদুল মাঝি দাঁড়িয়ে আছে। হাসি মুখে অভিককে সে বলল, তোমাকে হয়তো গৌরী শেষবারের মতো নিজের কাছে টানতে চাইবে। তুমি ভয় পাবে না বাবা, একেবারে ভয় পাবে না। যে কাজ করছো পবিত্র মনে করে করে যাও, সফল তুমি হবে। কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে যে, এত ভারী লাগছে শরীরটা। উফ, বড্ড অস্বস্তি হচ্ছে। এই জন্যই তোকে বলেছিলাম এসব ঝামেলায় না পড়তে। এবার কি হবে অভিক? তোকে যে শহরে তোর মা বাবার কাছে ফিরিয়ে দিতে হবে আমাকে। উফ, তুই যে আমার দায়িত্ব রে ভাই। মৃদুল মাঝি সায়নকে দেখা দিয়ে বলল, তোমার দায়িত্ব তুমি ঠিক পালন করতে পারবে বাবা। আগে তোমার বন্ধুকে ওর কাজ সম্পন্ন করতে দাও। ভয় নেই, ওর কিচ্ছুটি হবে না। আমি আমি তোমাকে বলছি। হতভম্ব সায়ন আর কিছুই বলল না। ধীরে ধীরে শ্রাদ্ধের কাজ সম্পন্ন হতে লাগল। আর অর্ধেক শেষ হতেই পুরোহিত মশাই বললেন লাশগুলো এবার জ্বালিয়ে দিতে। অভিক ভয় পাচ্ছিল। সমীর আশ্বাস দিয়ে বললেন, কোনো ভয় নেই অভিক, একদম নির্ভয়ে কাজটা সম্পন্ন করো। আমি এদিকটা দেখছি। তুমি আর সায়ন তেঁতুলতলায় গিয়ে মাটি খুঁড়ে বের করে জ্বালিয়ে এসো। একদিকে শ্রাদ্ধের কাজ চলতে থাকল, আর একদিকে অভিক আর সায়ন তেঁতুলতলায় গিয়ে মাটি খুঁড়ে লাশগুলো খুঁজতে লাগল। যদিও অভিকের শরীর ততক্ষণে আরও ভারী হয়ে গিয়েছিল। সারা শরীর ওর ঘেমে স্নান হয়ে গিয়েছিল। ও আর কোদাল চালাতে পারছিল না। তখনই যেন এক অদৃশ্য শক্তি এসে ওর হাতে হাত রাখল। অভিক সেই শীতল স্পর্শে নিজের সমস্ত শক্তি যেন ফিরে পেল। ও বেশ বুঝল কোনো পবিত্র আত্মা ওকে সাহায্য করছে। আর এবার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ও মাটি খুঁড়তে লাগল। অভিক আর সায়নের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত মাটির অনেক নিচ থেকে 3টে লাশ উদ্ধার হলো। তাড়াতাড়ি লাশগুলোর উপরে কেরোসিন তেল ঢালতে লাগলো সায়ন। অভিকের হাতের উপরে রাখা সেই শীতল হাত ততক্ষণে সরে গেছে। অভিক সামনে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তারই বয়সী একটা ছেলে, যাকে দেখতে অনেকটা তারই মতো, যার চোখ মুখ সাদা ফ্যাকাশে, চোখ দুটো লাল। সে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে অভিকের দিকে। অভিক বেশ বুঝল সেই ঠান্ডা শীতল স্পর্শ ছিল এই ছেলেটির। আর ছেলেটি আর কেউ নয়,
নিতাই, যে অভিকের কঠিন কাজকে সহজ করে দিল। মুহূর্তের মধ্যেই সেই চেনা অশরীরী নারী এসে দাঁড়ালো নিতাইয়ের সামনে আর বলল, এই তো আমার নিতাই, এই তো তুই এসেছিস বাবা, এসেছিস আমার কাছে। আয় বাবা, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আমার নিতাই, আয় বাবা আয়। অভিক আশ্চর্য হয়ে দেখে চলছিল সেই অশরীরী নারী আর নিতাইকে। মনে মনে বলল, অনেক কষ্ট পেয়েছো তোমরা এতদিন, এবার মা ছেলেতে শান্তিতে থেকো। আর কি করছিস? ওদিকে তাকিয়ে কি দেখছিস তুই? এই তাড়াতাড়ি দেশলাইটা জ্বালা। অভিক দেশলাইটা জ্বালিয়ে লাশগুলোর উপরে ফেলতে যাবে, একবার সামনে তাকিয়ে দেখে নিল সেই অশরীরী নারী আর নিতাই এখনো সেখানে আছে কিনা। কিন্তু ততক্ষণে ওরা বাতাসে মিলিয়ে গিয়েছিল। আর কিছু না ভেবে দেশলাইটা লাশের উপরে ফেলে দিল অভিক, কিন্তু দেশলাইটা নিচে পড়ার আগেই নিভে গেল। ও যা, আরো কাছ থেকে দেশলাইটা জ্বালিয়ে তারপর লাশের ওপর ফেল। যা যা যা। অভিকের শরীর তখনও বেশ ভারী হয়েছিল। ও নিচে বেশি ঝুঁকতে পারছিল না, তবুও ও চেষ্টা ছাড়ল না। যতটা কাছ থেকে সম্ভব দেশলাইটা জ্বালিয়ে লাশের উপরে ফেলল, আর সঙ্গে সঙ্গেই জ্বলতে শুরু করল 3টে লাশ। অভিক নিজেকে এবার হালকা অনুভব করতে লাগল। একদিকে লাশগুলো জ্বলছিল, আর অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে লাগলো সে। তবে হঠাৎই একটা চাপা কান্না শুনে চারদিকে দেখতে লাগলো অভিক। তখনই মৃদুল মাঝির কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে। এটা আমার গৌরী মায়ের শেষ আর্তনাদ। আজকের পরে আর কেউই শুনতে পাবে না সেটা। ওকে শেষবারের মতো মন ভরে কাঁদতে দাও, আর সেই কান্না শেষ হলেই জানবে ও মুক্তি পেয়েছে, চরম মুক্তি পেয়েছে। এই বলে মৃদুল মাঝি হয়তো চিরতরে বিদায় নিল। গৌরীর শেষ কান্নার শব্দ তখনও শোনা যাচ্ছিল। এদিকে ধীরে ধীরে লাশগুলো পুড়ে ছাই হয়ে যেতে লাগল, আর এক সময় পড়ে থাকলো কেবল গুটি কয়েক হাড়। আর সমস্তটা পুড়ে যেতেই সেই আর্তনাদ ভরা কান্নাও বন্ধ হল। সায়ন অভিককে জড়িয়ে ধরে বলল, ওরা মুক্তি পেয়েছে অভিক, তাই এবার তুইও মুক্ত। হ্যাঁ সায়ন, অনেক বড় একটা পাথর নামলো আমার শরীর থেকে। এবার শান্তিতে সবার সাথে দুর্গাপুজোটা উপভোগ করতে পারবো আমি। তবে ওই অস্থিগুলো তো ভাসিয়ে দিতে হবে। চল, ওই অস্থিগুলো প্যাকেটে ভরে নিয়ে সকলে যাই আমরা। অস্থিগুলো সাথে নিয়ে কালী মন্দিরে গেল দুজনে। তখনও শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়নি। অভিক আর সায়ন সামনে এসে দাঁড়াতেই ওদের মুখ দেখেই সমীর মুখার্জি বুঝে গেলেন যে ওদের কাজ সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে শ্রাদ্ধের কাজও সম্পন্ন হল। পুরোহিত মশাই নিশ্চিত করলেন অতৃপ্ত আত্মারা চিরতরে মুক্তি পেয়েছে এবং তারা নতুন জন্ম নেবে আবার। পুরোহিতের কথা মতোই অস্থিগুলো গ্রামের নদীর জলে ভাসিয়ে দিল অভিক। পাশে ছিল সায়ন আর সমীর মুখার্জি। অভিক এক নতুন শান্তি অনুভব করছিল। সমীর মুখার্জি বললেন, এবার ঘরে চলো অভিক, সব তো মিটে গেল। তুমি সমস্ত কর্তব্য যথাযথ পালন করেছ, আর কোনো অলৌকিক শক্তি তোমাকে প্রভাবিত করতে পারবে না।
এবার শুধুই প্রাণ ভরে দুর্গাপুজোয় আনন্দ করবে তুমি। চলো বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, কাল সকালে উঠে অঞ্জলি দিতে হবে তো। গত দুদিন নির্ঘুম রাত্রির পর সপ্তমীর মাঝরাতে মুখার্জি বাড়িতে ফিরে শান্তিতে ঘুমালো অভিক। অষ্টমীর সকালে অঞ্জলি দিয়ে দুপুরে ভোগ খেয়ে বিকেলে সায়নের সঙ্গে গ্রামের চারপাশটা ঘুরতে বেরোলো অভিক। আর রাতে ধুনুচি নাচে মেতে উঠল মুখার্জি বাড়ি। অভিক প্রথমবার ধুনুচি নিয়ে নাচল। এক দারুণ আনন্দে ভরে উঠেছিল ওর মন। গ্রামের বাড়ির পুজোয় অবশেষে মেতে উঠতে পেরেছিল সে। এরপর পুজোর শেষ বেলায় নবমীতে মুখার্জি বাড়ির পুজো প্রাণ ভরে উপভোগ করে। দশমীতে বিসর্জন হতেই বিজয়া সেরে কলকাতার ট্রেনে একাই রওনা দিল অভিক, কারণ সায়ন দুদিন পর ফিরবে। প্রথম দেখা গ্রামের দুর্গাপুজোর অভিজ্ঞতা যেমন ছিল অভিকের ঝুলিতে, তেমনি তার জীবনের প্রথম অলৌকিক অভিজ্ঞতারও সাক্ষী হয়ে রইল কালীগঞ্জের এই গ্রাম, নদী আর বন্ধু সায়নের মামা বাড়ি, যা সে এই জীবনে হয়তো ভুলতে পারবে না। এতক্ষণে নিজের গল্প শেষ করে সোনা জেঠু এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, কিরে, গল্পের মাঝে তোরা একটা প্রশ্ন করলি না, কি ব্যাপার? গল্পটা তোদের ভালো লাগলো তো? বিট্টু আর আমি দুজনেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। বিট্টু বলল, আসলে জেঠু, গল্পটা এতটাই ভালো ছিল যে কি বলবো, আর তেমনই সুন্দর করে তুমি আমাদেরকে বললে, তাই সবটাই পরিষ্কার। আমাদের মনে তাই কোনো প্রশ্নই আসেনি। হ্যাঁ সোনা জেঠু, ঠিক তাই। আমরা শুধুই মুগ্ধ হয়ে শুনে গেলাম গো, কোনো প্রশ্নের অবকাশই নেই। এমন অসাধারণ একটা গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ জেঠু। হ্যাঁ গো জেঠু, অনেক ধন্যবাদ তোমায়। আমাদের মনটা তো একেবারে খুশি হয়ে গেল। সত্যি ভাগ্যিস বৃষ্টিটা এলো, না হলে কি আর এই গল্প শোনা হতো? কি বলিস সন্তু? হ্যাঁ একদম। আর ভাগ্যিস তুই বলেছিলি, না হলে তো। আচ্ছা বেশ বেশ, তোদের যে এত ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি। বাড়ির সহায়ক হরিদা 2 প্লেট কচুরি আর শরবত নিয়ে এলো। সেই দেখিয়ে সোনা জেঠু আমাদের বলল, নে এবার একটু খেয়ে নে তো। আরে সোনা জেঠু, এইসবের আবার কি দরকার ছিল? মানে, আরে খালি মুখে গল্প শুনে কি তোদের যেতে দেবো রে? নে তাড়াতাড়ি খেতে শুরু কর। আর বৃষ্টিটা কিন্তু থেমেছে, বাড়িতে ফিরতে হবে তো। বাড়িতে যে চিন্তা করছে তোদের মা বাবারা, সেই খেয়াল আছে তোদের? হ্যাঁ, আবার জোরে বৃষ্টি এসে গেলে কিন্তু মুশকিলে পড়বি তোরা। আর আরে নে নে, খা খা খা, কোনো সংকোচ রাখিস না, আনন্দ করে খা। দুজনেই খেতে শুরু করলাম। খাওয়ার মাঝে এবার প্রশ্ন করলাম, আচ্ছা জেঠু, একটা প্রশ্ন মাথায় ঘুরছে। ওই গৌরীর অশরীরী আত্মা কি তাহলে চিরতরে মুক্তি পেয়েছিল? হ্যাঁ গো জেঠু, এটা আমারও প্রশ্ন। হ্যাঁ, গৌরীর আত্মা চিরতরেই মুক্তি পেয়েছিল। যেহেতু ওদের দেহগুলো জ্বালিয়ে দেওয়া হয়, এরপর মুক্তি তো অবশ্যম্ভাবী। আর কালীগঞ্জ গ্রামও চিরতরে অতৃপ্ত আত্মার কবল থেকে মুক্ত হয়েছে। আর সবটাই ওই অভিকের জন্য। আর ওই অভিক কি সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল? অবশ্যই, কলকাতায় গিয়ে ও একদম আগের জীবনেই ফিরে গিয়েছিল। কিন্তু যা ঘটেছিল তা তো আর ভোলার নয়। ওর মনের এক কোণে ভয়ঙ্কর স্মৃতিগুলো জমেছিল চিরদিনের মতো। আর তাই তো আর কখনো কালীগঞ্জ বা সায়নের মামাবাড়িতে যায়নি অভিক। যাই হোক, এবার মনে হলো আমি তোদের গল্প বলেছি। আরে প্রশ্ন না করলে কি আর সোনা জেঠুর আসর জমে রে? তাহলে আবার খুব তাড়াতাড়ি তোমার গল্পের আসরে একটা দারুণ গল্প শুনতে চলে আসবো কিন্তু। কি গো সোনা জেঠু, শোনাবে তো? তোদের যখন ইচ্ছে হবে চলে আসবি। সোনা জেঠুর আসর সব সময়ের জন্যই খোলা।
রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে গ্রাম বাংলার পুজো ঘিরে এই বিশেষ ভূতের গল্পটি। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে কণ্ঠদানে রয়েছে গল্প পাঠে ও সোনাজিতুর ভূমিকায় সৌমেন মজুমদার, অন্যান্য চরিত্রে সৌরভ, শুভ, শুভম, সন্তু, বুবাই, বর্ণালী, সাগর নীল ও দেবস্মিতা। কাহিনীর নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।